স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছে আমি সুরভি তরণী। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করব উন্নয়ন ও জনআস্থা এই বিষয়টি নিয়ে, এবং আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমার ডান পাশে রয়েছেন রাজাকুজ্জামান রতন সহ সাধারণ সম্পাদক বাসদ, এবং তার ডান পাশে রয়েছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, এমপি, আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক, বিএনপি। আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, এবং সবার আগে আপনাকে অভিনন্দন। এমপি হওয়ার পরে আপনি আমাদের আয়োজনে এই প্রথম আসলেন, এই জন্য আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আলোচনা শুরু করতে চাই যে তারেক রহমানের সরকার আমরা দেখেছি যে দেশের দায়িত্বভার গ্রহণের পরপরই নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এসব কর্মসূচি দিয়ে বেশ নজর কেড়েছেন, নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু আমরা এই বছরের শুরু থেকেই একটি অস্থির সময়ের মধ্য দিয়ে যাত্রা শুরু করলাম। মধ্যপ্রাচ্য সংকট, মধ্যপ্রাচ্য যুদ্ধ, জ্বালানি সংকট, তারপর স্বাস্থ্যসেবার বিশাল দুর্নীতি, অনিয়ম এসব উঠে এসেছে। সব মিলিয়ে যদি আমরা সরকারের স্লোগানটাই যদি ধরি যে সবার আগে বাংলাদেশ, আসলে এই নীতিতে সরকার কতটুকু এগোতে পারলো বা কেমন সাফল্য অর্জন করলো? আর আরেকটা প্রশ্নের সাথে জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে বিগত সরকারের সময় আমরা যে বৈষম্যগুলো শিকার হয়েছি সেটি আসলে কতটুকু কমলো কিংবা বাড়লো, কিভাবে বিশ্লেষণ করবেন মুন্নি আপা? অনেক ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন, যারা দেখছেন, আসসালামু আলাইকুম। দেখেন, এখন খুব অল্প সময়ে আমরা আমাদের বিএনপি এই সরকারটা এসেছে দীর্ঘ 17 বছরের যে অনিয়ম, দুর্নীতি, উন্নয়নের নামে এবং সেই সাথে লক্ষ লক্ষ কোটি টাকা পাচারের মতন যে রকম ভয়াবহ প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যে ফ্যাসিস্ট সরকারটা ধ্বংস করে দিয়ে গেছে, সেই রকম অবস্থার পরিপ্রেক্ষিতে যখন আমরা এই 2026-এর 12ই ফেব্রুয়ারি বহুল প্রতীক্ষিত একটা নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা হলো, তো জয়লাভ করবার পরে আজকে যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনি প্রথম 3 মাস একেবারে মানে বিশেষ করে 60 দিন থেকে 90 দিন যদি আমরা ধরি আর কি, তো বেশ কিছু দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি যে নীতিগত পদক্ষেপ গ্রহণ করেছেন। আর আপনি আপনার সূচনা বক্তব্যে যেমন বলেছেন, এখন সরকারের পক্ষ থেকে প্রকাশিত তথ্য আছে, সংসদীয় কার্যক্রম আছে, সেগুলোর ভিত্তিতেই একটা উল্লেখযোগ্য ভূমিকা এবং অর্জন, যেগুলো তার মধ্যে প্রধানত বলা যায় যে দেখেন, সংসদীয় এবং আইনি যে সংস্কার, সেটার কথা যদি আমরা বলি যে অর্ডিন্যান্স, আপনার 133টা অর্ডিন্যান্স তৈরি করা হয়েছিল, জারি করা হয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়ে, সেখানে 16টা রেখে আপনার সবগুলোই পাস, এরকম একটা অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ। এবং সেই সাথে মানবাধিকার কমিশন বলুন কিংবা গুম প্রতিরোধ আর প্রতিকার সংস্কার সহ 16টা গুরুত্বপূর্ণ অধ্যাদেশকে কিন্তু আরো যাচাই বাছাই করার জন্য আপনার পূর্ণাঙ্গ আইন কিংবা অধ্যাদেশ হুবহু পাশ করা হয়নি, যেটা নিয়ে অনেক সময় অনেক কথার আপনার উদ্রেক হচ্ছে। আমি তো আইনের ছাত্রী, সুপ্রিম কোর্টে আছি দীর্ঘদিন। এখন এটা আপনার সংসদে পূর্ণাঙ্গ বিল আকারে এই 16টা যে অর্ডিন্যান্সের কথা আমরা দেখেছি, এটা সুশাসন প্রতিষ্ঠায় আমরা আশা করি বড় যেহেতু একটা পদক্ষেপ আপনার রাখবে, এটা সংসদে উঠবে সত্যিকারের যাচাই বাছাই। সামাজিক সুরক্ষা, তৃণমূলের ক্ষমতায়ন, এই বিষয়গুলোর উপরও যে ফ্যামিলি কার্ডের কথা আপনি বলেছেন অলরেডি, সেটা আমাদের নারীদের অর্থনৈতিক পরিবারের যে ক্ষমতায়ন, স্বাবলম্বী করবার যে ব্যাপারটা আছে, তার আওতায় প্রতি মাসে 2500 টাকা করে আপনার নগদ সহায়তা প্রদান শুরু হয়েছে। সেই সাথে কৃষক কার্ডের কথা, প্রান্তিক এবং অত্যন্ত ক্ষুদ্র কৃষক যারা, তাদেরকে সহায়তায় 10 জেলা, ইতিমধ্যে আপনি জানেন যে 22,000 এর বেশি কৃষকের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায়ও গিয়েছেন এবং একাধিক কর্মসূচিতে উনি অংশগ্রহণ করবেন। এখন কৃষি এবং অর্থনীতি খাতে আপনি জানেন যে কৃষি ঋণ মওকুফের মতো এই রকম একটা যুগান্তকারী প্রান্তিক কৃষক এবং 12 লাখ ক্ষুদ্র কৃষকদের 10,000 টাকা পর্যন্ত সুদ সহ আপনার এটা মওকুফ করবার একটা প্রক্রিয়া, সেটা শুরু হয়েছে। জ্বালানি আপনি যেটা বলেছেন সঠিকভাবে, যে মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল যে যুদ্ধ, লেবানন, আমেরিকা, সেগুলো সহ বৈশ্বিক জ্বালানি সংকট যেটা, সেটা তো আছেই। আভ্যন্তরীণ বাজারে আপনার জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করছেন সরকার, এবং সেখানে আপনারা দেখেছেন
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বহু অন্যান্য কাজকর্ম এবং অবকাঠামো পরিবেশগত যে উন্নয়ন, খাল নদী খনন, যেটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানও করেছেন, সেটা অলরেডি শুরু হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি যে জাতীয় গ্রিডের, সেটা নিয়েও আমরা রুফটপ সোলার এবং অন্যান্য যে নেট মনিটরিং এর মাধ্যমে 35 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করা, দীর্ঘমেয়াদী কর্ম পরিকল্পনা, এরকম প্রথম যদি ধরেন 17 বছরের অনিয়ম, 17 বছরের দুর্নীতি এবং এটার পাশাপাশি উন্নয়নের নামে দুর্নীতির, এখন যেটা বিএনপি সরকার প্রমিস করেছে, অঙ্গীকার করেছে, ম্যানিফেস্টোতে দিয়েছে, এত অল্প সময়ের ভিতর আপনার সত্যিকার অর্থেই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের সুদ মওকুফ, এই জিনিসগুলো অতীতে আমরা কখনো দেখিনি। অর্থাৎ শুরুর গতিটা ভালো বলা যেতে পারে এক কথায়। এখন সময়টা গতির সাথে সময়ের, যেটা আপনি সূচনা বক্তব্যে বলেছেন সঠিকভাবে, আমি মনে করি মধ্যপ্রাচ্যের যে যুদ্ধটা, এটা তো আর আমরা জানতাম না যে এটা আমরা আসার একেবারে 10 দিনও পার হবে না, যুদ্ধ শুরু হয়ে যাবে। কাজেই এই বিষয়গুলো মাথায় রেখে সেই তুলনায় বলা যায় সদিচ্ছা আছে সরকারের কাজ করবার। এবং আমরা প্রত্যাশা করব যে এটি অব্যাহত থাকবে। ধন্যবাদ অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি আপনাকে। এই পর্যায়ে রাজিকুজ্জামান রতন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে যেটাই বললেন মুন্নি আপা, সেটার সাথে আপনার একটু মতামত জানতে চাইবো। সাথে সংসদের প্রথম অধিবেশনকে আপনি আসলে কিভাবে পর্যবেক্ষণ করবেন? ধন্যবাদ। অনেক প্রতীক্ষার পরে আমরা কিন্তু এই নির্বাচনটা পেয়েছি এবং নানা ধরনের ষড়যন্ত্র বলি বা নানা ধরনের জটিলতা অতিক্রম করে এই নির্বাচনটা হয়েছে। নির্বাচনের পরে জনগণের আকাঙ্ক্ষা এখন সংসদটাকে কেন্দ্র করে, কারণ সংসদকে যদি জন আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু করতে হয়, সংসদে অবশ্যই জনগণের ইস্যুগুলো আলোচনায় আসতে হবে। ফলে আমরা চাইব পার্লামেন্ট, সেটা আলোচনা হবে, বিতর্ক হবে, জনগণের আকাঙ্ক্ষা যেমন পার্লামেন্টে আলোচিত হবে, পার্লামেন্টের আলোচনা থেকে জনগণ কিন্তু গণতন্ত্রটাও শিখবে যে কিভাবে একটা ডিবেট করতে হয়, কিভাবে একটা দাবি উত্থাপন করতে হয়, কিভাবে জনগণের আকাঙ্ক্ষা আর সরকারের ইচ্ছা দুটোর মধ্যে যদি বিরোধ হয় তা সেটা সমাধানটা কোথায় হবে। রাস্তায় তো জনগণ দাবি উত্থাপন করে, আইনটা তৈরি হয় পার্লামেন্টে। ফলে জনগণের দাবি অনুযায়ী আইন হচ্ছে কি, নাকি আইন অনুযায়ী জনগণকে আবার নিয়ন্ত্রণ করা হচ্ছে, এই ডিবেটটা চলতে থাকবে। পার্লামেন্ট বনাম পাবলিক, এই বিতর্কটার মধ্যে দিয়ে কিন্তু গণতন্ত্র এগোয়। কিন্তু কখনো কখনো আমরা দেখি যে পিপুলস ভয়েস সেটা পার্লামেন্টে রিফ্লেক্টেড হয় না, আর পার্লামেন্টের চয়েস সেটা আবার পিপুলস ভয়েসকে রিফ্লেক্ট করে না। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম অধিবেশনটা, সেই অধিবেশনে আমরা পুরো বিতর্কটাই হতে দেখলাম সনদ এবং মসনদ নিয়ে। জনগণ কিন্তু সেখানে খুব একটা জায়গা পায়নি। সনদ বাস্তবায়ন হবে কি হবে না, আর ওই নির্বাচন কি রকম হয়েছে না হয়েছে, সেই আলোচনাটার মধ্যেই চলে গেল। নির্বাচনের মধ্য দিয়ে যেহেতু জাতীয়তাবাদী দল মোর দ্যান 2/3 আসনে তারা আছে, ফলে সংবিধান এবং রাজিকুজ্জামান রতন, একটু ইন্টারাপ্ট করি, এটাকে কি এক ধরনের চাপ হিসেবে দেখছে বর্তমান সরকার? যে 2/3 তো পাওয়া কম কথা না, এটা বিশাল বড় একটা সাফল্যও বটে। সেক্ষেত্রে এটা কি আবার একটা চাপ হিসেবে নিচ্ছে কিনা সরকার? প্রত্যাশার চাপ তো থাকেই, কিন্তু প্রত্যাশার আর একটা সরকার অন্তত একটা রিলিফ পেয়েছে যে পার্লামেন্টের চাপ থেকে সে মুক্ত হয়েছে। কিন্তু পার্লামেন্টে যদি 160টা সিট থাকতো আর যদি বিরোধী দল বাকিগুলো থাকতো, তাহলে সংবিধান সংশোধন, সংবিধান সংযোজন, প্রত্যেকটা প্রশ্নে একটা জটিলতা তৈরি হতো। ফলে সেই অর্থে সরকারের জনপ্রত্যাশার চাপ আছে, কিন্তু তার প্রশাসন পরিচালনার ক্ষেত্রে সে চাপ মুক্ত হয়েছে। সেদিক থেকে অনেক বলবো যে একটা ফ্রি অ্যাটমসফিয়ার তারা পেয়েছে। জি, আবারও আসবো আপনার কাছে রাজিকুজ্জামান রতন। বাংলাদেশের রাজনৈতিক আসলে অভিজ্ঞতা থেকে বর্তমান সরকার কেমন শিক্ষা নিয়ে এগুলো, এটিও আপনাদের দুজনের কাছে জানতে চাবো, তবে একটি বিরতির পরে এসে জানতে চাচ্ছি। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় কথা বলছি উন্নয়ন ও জনআস্থা এই বিষয়টি নিয়ে, এবং এ পর্যায়ে রাজিকুজ্জামান রতন, আপনার কাছে জানতে চাই যে বিরতিতে যাবার আগে বলে গিয়েছিলাম যে বাংলাদেশের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বর্তমান সরকার বিএনপি আসলে কোনো শিক্ষা নেবে কিনা। যেরকম বলছিলাম যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যাওয়া
এক ধরনের বিরাট সৌভাগ্যই বলা যেতে পারে এবং বিরাট সাফল্যও বটে। সেক্ষেত্রে সংসদে যে আইনগুলো পাশ হলো, এখানে জবাবদিহিতার যে একটা প্রশ্ন ছিল, এটি নিয়ে আসলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? সাথে মতাদর্শের দিক থেকে দুই পক্ষকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে 2/3 সংসদ সদস্য পাওয়া মানে জন আস্থার চাপটাও কিন্তু সবচেয়ে বেশি তার উপরে, জনগণের আকাঙ্ক্ষার চাপ। আবার ক্ষমতার একটা তাপ তৈরি হয় যে আমরা তো যা খুশি তাই করতে পারি। তাহলে জনগণের চাপ, প্রত্যাশার চাপ এবং ক্ষমতার তাপ, এই দুটোর একটা ব্যালেন্স কোথায় হবে? আমরা যা খুশি তা করতে পারি কি? যে কারণে একটা কথা বলা হয় যে ব্রুট মেজরিটি কি ব্রুটাল এক্সিকিউটিভস তৈরি করবে, নাকি ব্রুট মেজরিটি সেটা বিগার রেসপন্সিবিলিটি ডেভেলপ করাবে? যে আমরা যেহেতু ব্রুট মেজরিটিতে আছি, ফলে আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি। যাদের সংখ্যা কম তাদের তো শক্তি কম, তাদের দায়বদ্ধতাও কম, তাদের কাছে প্রত্যাশাও কম। এমনকি পরিবারও বাবা মা অনেক সময় বলতো না, তুমি না বড়, তুমি বড় মানে তোমার দায়িত্বটা একটু বেশি। কিন্তু আমাদের এখানে যে বড় সে খাবে বেশি, সে নেবে বেশি, সে অন্যের উপর দমন করবে বেশি। এই প্রবণতাটা অতীতে বারবার হয়ে এসছে, এবারও পার্লামেন্টে কি সেটা হবে? এই ধরনের একটা কিন্তু সংকটের জায়গা আছে। দ্বিতীয়ত, আমাদের দেশের অতীতের অভিজ্ঞতা বলে শাসকদের সব সময় তারা জনতুষ্টিবাদী রাজনীতি করতে গিয়ে কোন জিনিসটা চোখে পড়বে বেশি সেই জিনিসটার দিকে নজর বেশি থাকে। যেমন ধরুন আইয়ুব খান তার উন্নয়নের দশক করেছে, কিন্তু তারপরে কিন্তু অভ্যুত্থানে তার আবার বিদায় হয়েছে। এরশাদ উন্নয়নের চমক দেখিয়েছে, তারপরে তার অভ্যুত্থানে বিদায় হয়েছে। আর 15 বছর বাংলাদেশে উন্নয়নের নানা ধরনের মেগা প্রকল্প নিয়ে এসে শেষ পর্যন্ত কিন্তু গণঅভ্যুত্থানের আগে বিদায় নিতে হয়েছে। ফলে কিন্তু উন্নয়নের কথা বলতে গেলে যে এই যে IMF বলি, বিশ্ব ব্যাংক সহ যে বিদেশি দাতা সংস্থাগুলো রয়েছে, তাদের যে এক ধরনের চাপও তো নিশ্চয়ই সরকারকে সইতে হবে। এটার জন্য কি সরকার প্রস্তুত আছে? সেইটাই আমরা বলতে চাই যে এই জন্য উন্নয়নের চমক এবং উন্নয়নের বেদনা, এই দুটো একটু বিবেচনা করা উচিত। তো উন্নয়ন এবং তার যদি বৈষম্য নিয়ে আসে, যেমন ধরুন 2 দিন পরে বাজেট হবে, বাজেটের সময় আমরা দেখব 9.5 লক্ষ কোটি টাকার বাজেট এবার আসবে সম্ভবত। আমাদের জিডিপি, আমাদের $450 বিলিয়ন জিডিপি, এটা হয়তো $460 বিলিয়ন যাবে। তখন যদি প্রশ্ন করি এই জিডিপিতে কৃষকের অবদান কতটুকু, শ্রমিকের অবদান কতটুকু, নারীর অবদান কতটুকু, শিশুর অবদান কতটুকু, বৃদ্ধের প্রত্যাশা কতটুকু, বাজেট কি তাদের আকাঙ্ক্ষা পূরণ করবে? তাহলে আমি যখন বলবো যে অনেক বড় বাজেট দিয়েছি, তখন যদি বলে আমাদের স্বাস্থ্য খাত কি অনেক বড় হয়েছে? হামে শিশুর মৃত্যু শুধুমাত্র কি টিকা না দেওয়াটাই সমস্যা? টিকা না কেনা, উপেক্ষা করা, সেটা যেমন একটা সমস্যা। হামে যারা মৃত্যুবরণ করলেন তাদের মধ্যে 87% উপরে হচ্ছে দরিদ্র শ্রমজীবী পরিবারের সন্তান। তার মানে পুষ্টির অভাব। এখন কেউ কেউ আবার বলছি যে আমাদের এখানে মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়ায় না। আমরা যদি চিন্তা করি যে মা ইট ভাঙে, সেই মায়ের শরীরে কি পুষ্টি আছে যে তার কাছ থেকে সন্তান পুষ্টি পাবে? ফলে ওটা কি একবার খেয়াল করে দেখেছি? এটা কোনো ফ্যাশন না, এটা হচ্ছে তার সামর্থ্য নাই। ফলে এই যে পুষ্টিহীনতা, এই বিষয়টাও তো রাষ্ট্রকে নিশ্চিত করতে দেখতে হবে যে হামে মৃত্যুর সঙ্গে টিকা না পাওয়াটাও যেমন একটা দায়ী, অপুষ্টিটাও এরকম একটা দায়ী। তাহলে কেন আমাদের দেশের 26% উপরে যে মানে বলবো যে দারিদ্র সীমার নিচে মানুষ, যে শ্রমজীবী মানুষ দিন এনে দিন খায়, তারা যদি এইরকম একটা পরিস্থিতিতে পড়ে কোথায় যাবে? উপজেলায় কি তার ট্রিটমেন্ট আছে? আমি আবারও আসবো আপনার কাছে। ধন্যবাদ অ্যাডভোকেট ফারমান নাসির মনি। আপনার কাছে একদম খুবই সংক্ষেপে জানতে চাই, যেটি রত্ন ভাই বললেন যে জিডিপিতে নারীর আসলে অবদান, এই জিনিসটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সেই সাথে ক্ষমতার তাপ এবং প্রত্যাশার চাপ দুটোকে আসলে কিভাবে ক্যালকুলেট করবেন? জিডিপিতে নারীর অবদান, দেখেন আমাদের জনসংখ্যার অর্ধেক তো নারী। এখন আমরা সংরক্ষিত আসনে যে 50 জন নারী সংসদ সদস্য জয়েন করব ইনশাল্লাহ আগামী মাসের 7 তারিখ থেকে, জিডিপিতে নারীর অবদান এমনভাবে থাকা উচিত, রিফ্লেকশনটা যেটা নেই। মানে এটা হচ্ছে কি স্বীকৃতি নেই আমাদের কাজের, যে স্বীকৃতি। মনে করেন একজনকে জিজ্ঞেস করা হলো যে আপনার ওয়াইফ কি করেন, উনি কোনো কাজ করে না, 24 ঘন্টায় কিন্তু বাসায় সংসারের কাজ করছেন উনি, কিন্তু বলবে যেহেতু পেশাগতভাবে উনি কোনো ওইভাবে কোনো ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার কিংবা যেটাই হোক,
তো ওই বিষয়গুলো আছে, যিনি ইট ভাঙছেন উনিও যেমন কন্ট্রিবিউট করছেন, যদিও সেখানে বৈষম্য আছে। যেমন একজন পুরুষ যখন 8 ঘন্টা ইট ভাঙে এবং একজন নারী শ্রমিক যখন 8 ঘন্টা ইট ভাঙেন, আপনি জানেন যে সেখানে কিন্তু মজুরিটা সমান হয় না, মজুরি বৈষম্য আছে। কাজেই আমাদের এই পিতৃতান্ত্রিক যে সমাজটা, এখানে আপনার নারীর যেই অবদান, এটা ধীরে ধীরে আমি মনে করি এটার একটা সঠিক মূল্যায়ন হওয়া উচিত। আর দেখেন, বিএনপি যে সরকারটা এসেছে খুব অল্প সময়, তো এখনই এটার আপনার সাফল্য কিংবা ব্যর্থতা নিয়ে আমরা দলের ভেতরে বাইরে আলোচনা সমালোচনা, মানে খুব টাইমটা সেই রকম আসলে হয়নি। একটা নতুন সরকার, এখন তাদের কার্যক্রমের মূল্যায়নের জন্য যথেষ্ট সময় এখনো আমরা পাইনি। এখন দীর্ঘ 17 বছরের অপশাসন কিংবা গণ অভ্যুত্থানের পর পরবর্তী পরিস্থিতিতে রাষ্ট্র আপনার পরিচালনার যে দায়িত্ব নিয়ে সরকার একটা জন আকাঙ্ক্ষার মুখে এসেছে, এটা গুছিয়ে উঠতে কিন্তু আরো একটু সময় লাগবে। কারণ অর্থনীতি বলুন কিংবা আমি বলেছি সবগুলো প্রতিষ্ঠান ভঙ্গুর। এবং একই সঙ্গে আপনি দেখছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি যেমন ট্রাফিক লাইনে থামছেন, যে ওই আগে যেমন আমরা দেখেছি 24টা গাড়ি নিয়ে চলে গেলেন ফ্যাসিবাদের সময়, কোনো সবাইকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এখন কিন্তু সেটা না। এখন উন্নয়ন কিংবা যেটার ছোঁয়া অলরেডি আমরা দেখতে পাচ্ছি, সেখানে অর্থাৎ আপনি মোটা দাগে বলা যেতে পারে যে অনেকটা কালচারও কিছুটা পরিবর্তন হয়েছে আমাদের রাজনীতিতে। আমি আসবো আবার আপনাদের দুজনের কাছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা এআই, এই প্রযুক্তির মাধ্যমে আপনি দেখেছেন নিশ্চয়ই ইতিমধ্যেই ক্যামেরা দিয়ে ঢাকায় যে ভয়ঙ্কর ট্রাফিক, সেটাকে কিন্তু অলরেডি অটো মামলা করা শুরু হয়েছে এবং কিছুটা পজিটিভ একটা ফিডব্যাক পাওয়া যাচ্ছে এবং নিঃসন্দেহে এটি যথেষ্ট প্রশংসনীয় উদ্যোগ। আসবো আপনাদের দুজনের কাছে, তবে একটি বিরতির পরে ফিরতে চাই। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছে আরেকটি আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা কথা বলছি উন্নয়ন ও জন আস্থা এই বিষয়টি নিয়ে, এবং এ পর্যায়ে অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আপনার কাছে জানতে চাই, আপনি এখন এমপি হয়ে গেছেন এবং বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে প্রশ্ন ছিল যে জিডিপিতে আসলে নারীর অবদান, আপনি শুধুমাত্র এই জিনিসটা নিয়েই সংসদে কিভাবে উত্থাপন করবেন সমস্ত কিছু? না, বাজেট তো এটা যেহেতু সবচাইতে বড় একটা অধিবেশন হতে যাচ্ছে আগামী মাসের 7 তারিখ থেকে শুরু হয়ে। আর দেখেন, নারীদের অবদান আমি তো বলেছি আগেও, যেটাকে রিকগনাইজ করা হয় না। কাজেই বাজেট বরাদ্দ, বাজেটের যে কৌশলগত ঘাটতি আপনার থাকে, পরিণাম এবং এর গুণমান, এগুলো জেন্ডার রেসপন্সিভ যেই একটা বরাদ্দ, এটা বাড়লে মূলত সত্যিকার অর্থে সাধারণ অবকাঠামো উন্নয়নই বলি আমরা, কিংবা আপনার অন্যান্য যে সামাজিক নিরাপত্তা ভাতার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা যদি আরো ফার্দার একটা উৎপাদনশীল বিনিয়োগ, যেমন কারিগরি আপনার শিক্ষা বা ব্যবসা উদ্যোগ, এই ধরনের যে বিষয়গুলো আছে, ট্র্যাকিং সিস্টেমের অভাবও আছে, যে যেই অর্থ বরাদ্দ হচ্ছে কোন মিনিস্ট্রিতে কিভাবে সেটা আনস্পেন্ড ফেরত যাচ্ছে কিনা, এগুলো আপনার ভীষণভাবে মনিটরিং করবার সত্যিকার প্রপারলি ইউটিলাইজেশনের ব্যাপার আছে। এবং সেই সাথে শিক্ষা খাত বলুন কিংবা শিক্ষা ও দক্ষতা, উচ্চ শিক্ষায় যে ঝরে পড়ে আমাদের নারীদের কথা বলছি আর কি, বিয়ে শাদী সংসার সন্তান, তো এই জিনিসগুলোকে একটু আরেকটু কিভাবে অ্যাকোমোডেট করে নারীদেরকে আরো উৎসাহিত করা যায়, যেটা আমাদের দেশনেত্রী চিরদিনই করেছেন, বর্তমান প্রধানমন্ত্রীও করছেন। সেই সাথে ডিজিটাল ডিভাইড, যে ফ্রিল্যান্সিং বা আইটি সেক্টরে নারীদের আরো বেশি ইনভলভমেন্ট, আরো বেশি দক্ষতা, আরো বেশি কর্মসংস্থান। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করে, যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যে নারী বিষয়ক সংস্কার কমিশন হয়েছিল, সেটি নিয়ে আমরা খুবই আশান্বিত হয়েছিলাম, কিন্তু সেটি তো পরে হাওয়ায় মিলিয়ে গেল। আমরা না ওই রকম মানে হাওয়াই মিঠাই উন্নয়ন আমরা দেখতে চাচ্ছি না। দেখেন, একটা নির্বাচিত সরকারের সাথে একটা অন্তর্বর্তীকালীন সরকারের মূল পার্থক্য হচ্ছে এটাই, যে জনগণ তাদেরকে তো সরাসরি ভোট দিয়ে আপনার সংসদে পাঠিয়েছে, আর আমাদের তো ওই যে বলেছি প্রতিশ্রুতির ব্যাপার রয়ে গেছে। কাজেই আমাদের বেলায় এটা সরকারের মধ্যে সুশাসন, সরকারের মধ্যে আপনার জবাবদিহিতা নিশ্চিতকরণ, জবাবদিহিতা আছে, এলাকার মানুষ ধরবে যে আপনি তো বলেছিলেন এটা এটা করবেন, কি করলেন। এবং সেই সাথে যাদের আপনার যে বিভিন্ন রকম দুর্নীতি সহ যেগুলো হয়েছে, সেগুলোর বিচারের যে বিষয়টা, সেটা চলুক ঠিক মতন, এবং অর্থনীতি এবং কর্মসংস্থান, এগুলো সবকিছুই আপনার কিন্তু সাইড বাই সাইড এই সরকারকে চালিয়ে নিতে হবে। কারণ না হলে আমরা 17 বছরের যে দুঃশাসন, দুর্নীতি এবং উন্নয়নের নামে যা কিছু আমরা দেখেছি, আমাদের তো ওই শর্ট টার্ম মেমোরি না,
গোল্ডফিশ এবং মেমোরি না। আপনার উপরেও অনেক বড় দায়িত্ব দেয়া হয়েছে এবং আছে, আমরা ইনশাআল্লাহ। তাকিয়ে থাকবো আপনার দিকে। নিশ্চয়ই হচ্ছে আপনি আমাদের প্রত্যাশা পূরণ করবেন। এই পর্যায়ে রাজিকুজ্জামান রতন, আপনার কাছে জানতে চাই, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, 2 মিনিট পাবো হয়তো আর, যে আরেকটা আলাপ ঘুরে ফিরে আসছে যে সংস্কার না হলে দেশ নাকি আবার পুরনো পথেই হাঁটতে পারে। আপনি আসলে এটিকে কিভাবে বিশ্লেষণ বা ব্যাখ্যা করবেন? রাজনীতিতে এরকম হুমকি, পাল্টা হুমকি এটা থাকেই, কিন্তু আসলে সংস্কারটা তো সংসদেও হওয়া দরকার, বাইরেও হওয়া দরকার। দুটো জিনিস দেখুন, আমরা তো অর্থনীতিতে দুর্নীতির সমালোচনা করেছি, রাজনীতিতে দমন পীড়নের সমালোচনা করেছি, আমরা গুম এবং নিপীড়নের বিরুদ্ধে কথা বলেছি। তাহলে দুর্নীতি, দমন পীড়ন, দুঃশাসন, তার বিরুদ্ধে কথা বলেছি। তো একজন ছাত্রনেতা তার বিয়েতে বিপুল পরিমাণ টাকা খরচ করছেন, এটাও কি মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করবে না? নিশ্চয়ই। আবার এরকম কি হবে না যে এখন কি পুলিশ কার ইশারায় চলবে, এখনো কি উপরের নির্দেশে চলবে? তো রাজনীতিতে অনেকগুলো বিষয় থাকে। উন্নয়নের সঙ্গে যদি বৈষম্য তৈরি হয় তাহলে যেমন বিক্ষোভ তৈরি হয়, ঠিক তেমনি রাজনীতিতে যদি দমন পীড়ন হয় তাহলেও বিক্ষোভ তৈরি হয়। তাহলে বৈষম্য থেকে আসা বিক্ষোভ এবং দমন পীড়ন বিরোধী বিক্ষোভ দুটো মিলেই কিন্তু গণ অভ্যুত্থানের দিকে যায়। তো ফলে অহেতুক আমরা ভয়ও পাবো না, অহেতুক কারোর উপর নিপীড়নও করবো না, এইরকম একটা কথা আমরা উপর মহল থেকে শুনছি। এটা যেন বাস্তবে কার্যকরী হয়, যে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ দেখতে চাই। যদি এইরকম দেখি যে ট্রাফিক সিগন্যাল সবাই মানবেন, সেটা আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি, তাহলে দুর্নীতি করলে কেউ পার পাবেন না, সেটাও আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই বাজারে জিনিসপত্রের এই সিন্ডিকেট করে দাম বাড়ালে কেউ সেখান থেকে রেহাই পাবেন না, ভূমিদস্যুরা এখান থেকে রেহাই পাবেন না, নদী দখল করলে, খাল দখল করলে, বন দখল করলে, পাহাড় উজাড় করলে কেউ রেহাই পাবেন না। এইরকম একটা জায়গা আমরা দেখতে চাই। তাহলে আমরা মনে ভালো হবে কিছু যে প্রত্যাশাই করতে চাই। উন্নয়ন এবং গণতন্ত্র হাত ধরাধরি করে চলুক। জি, অসংখ্য ধন্যবাদ রাজিকুজ্জামান রতন এবং অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক দেখছিলেন দেশ সন্ধ্যা, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।